মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের মূলে আঘাত। কুয়েত ও বাহরাইনে ৮টি মার্কিন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান। ভেঙে পড়ার মুখে ট্রাম্প, পেজেশকিয়ানের সমঝোতা। ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। উত্তপ্ত হরমুজ প্রণালী। জর্ডানের বিপক্ষে মেসির অনন্য ইতিহাস। বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের বিশ্ব রেকর্ড। বিশ্বকাপের নতুন রূপকথা, ডেবিউতেই নকআউটকে ভার্দে। রাউন্ড অফ ৩২-এ মেসিদের আর্জেন্টিনার মুখোমুখি ব্লু শার্ক। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায়। ৮ সমঝোতা স্মারক ও ৩ চুক্তি স্বাক্ষর, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকাগামী যাত্রাপথে বিপত্তি। কুমিল্লায় হোটেলে শিশু সন্তানকে ফেলে গেল করাচির পরিবার। ১২ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কতা। নদীবন্দরে ১ নম্বর সংকেত জারি। এবং দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড। ভরি প্রতি দাম বেড়ে ২,২৮,৫৫৬ টাকা। আমেরিকার একের পর এক আগ্রাসনের বিরুদ্ধে এবার এক নজিরবিহীন এবং কঠোরতম জবাব দিল ইরান। মধ্যপ্রাচ্যের মার্কিন আধিপত্যের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিতে কুয়েত এবং বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮টি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ওয়াশিংটনের ক্রমাগত উস্কানি আর হামদলার পর তেহরানের এই পাল্টা আঘাত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক মহা ভূমিকম্পের সৃষ্টি করেছে। আমেরিকার একের পর এক আগ্রাসনের বিরুদ্ধে এবার এক নজিরবিহীন এবং কঠোরতম জবাব দিল ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিতে কুয়েত এবং বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮টি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ওয়াশিংটনের ক্রমাগত উস্কানি আর হামদলার পর তেহরানের এই পাল্টা আঘাত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক মহা ভূমিকম্পের সৃষ্টি করেছে। আজ রোববার সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি সরাসরি মার্কিন ঘাঁটিতে এই ভয়াবহ হামলার কথা নিশ্চিত করেছে। ইরান স্পষ্ট জানিয়েছে দেশটির নিজস্ব ভূখণ্ডে মার্কিন আগ্রাসনের জবাব দিতেই এই অ্যাকশন। এই হামলায় কেঁপে উঠেছে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন কমান্ড সেন্টারগুলো। ইরানের নিখুঁত নিশানায় কুয়েতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলী আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর বিখ্যাত ৫ম বহরের ঘাঁটি লণ্ডভণ্ড হয়ে গেছে। আইআরজিসির দাবি, এই দুই প্রতিবেশী দেশে থাকা আমেরিকার অন্তত ৮টি অতি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যা আমেরিকার প্রতিরক্ষা বুঝের জন্য এক বিশাল ধাক্কা। এই যুদ্ধের সূত্রপাত মূলত মার্কিন ও ইসরায়েলি উস্কানির মধ্য দিয়ে। বিশ্বের জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে গত শনিবার একটি তেলবাহী ট্যাঙ্কারকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, ইরান সেখানে ড্রোন হামলা চালিয়েছিল, যার অজুহাতে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের সিরিক এলাকায় বিমান হামলা চালায়। কিন্তু আমেরিকা হয়তো ভাবতেও পারেনি এই হামলার জবাব কতখানি মারাত্মক হতে পারে। সুইজারল্যান্ডে যখন দুই দেশের মধ্যে ৬০ দিনের একটি স্থায়ী শান্তি চুক্তি সইয়ের আলোচনা চলছে, ঠিক তখনই ওয়াশিংটন ও তার মিত্র ইসরায়েলের এই চুক্তি লঙ্ঘনের চেষ্টা তেহরানকে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে। আইআরজিসি মার্কিন প্রশাসনকে সাফ জানিয়ে দিয়েছে, শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন বা তুচ্ছ কোনো লক্ষ্যবস্তুতে আঘাতের চড়া মূল্য দিতে হবে এবং ভবিষ্যতে যে কোনো হামলার জবাব হবে এর চেয়েও কড়া। কুয়েত ও বাহরাইনের এই সফল হামলা প্রমাণ করে দিল, মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের দিন ফুরিয়ে আসছে এবং ইরান নিজের সার্বভৌমত্ব রক্ষায় এক চুলও ছাড় দিতে প্রস্তুত নয়। মাত্র কয়েকদিন আগেই ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু সেই চুক্তির মেয়াদ ৬০ দিন পার হওয়ার আগেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগত জলপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। ডোনাল্ড ট্রাম্প এবং মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত সেই সমঝোতা স্মারক এখন সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার।
মাত্র কয়েকদিন আগেই 15 জুন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু সেই চুক্তির মেয়াদ 60 দিন পার হওয়ার আগেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগত জলপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। ডোনাল্ড ট্রাম্প এবং মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত সেই সমঝোতা স্মারক বা MOU এখন সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত হামলার অজুহাত তুলে মার্কিন সামরিক বাহিনী ইরানের দক্ষিণ উপকূলে, বিশেষ করে সিরিক বন্দরের কাছে মিসাইল ও ড্রোন ঘাঁটিতে বিমান হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে চুক্তির মূর্খতাপূর্ণ লঙ্ঘন বলে তেহরানকে হুমকি দেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটনের এই আগ্রাসন আসলে চুক্তির প্রথম অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে সব ধরনের বৈরিতা অবসানের কথা বলা হয়েছিল। মার্কিন এই আগ্রাসনের মুখে হাত গুটিয়ে বসে থাকেনি তেহরান। ইরানের রেভলিউশনারি গার্ড অত্যন্ত কঠোর ভাষায় মার্কিনীদের জবাব দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হেনেছে ইরান। IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে মার্কিন আগ্রাসনের পুনরাবৃত্তি হলে ইরানের পাল্টা জবাব হবে আরও ব্যাপক এবং ভয়াবহ। ইরান স্পষ্ট করে দিয়েছে হরমুজ প্রণালীতে মার্কিন বা পশ্চিমা কোনো খবরদারি বরদাশত করা হবে না। আসলে এই পুরো সংঘাতের মূলে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই আন্তর্জাতিক জ্বালানি করিডোরের সার্বভৌম নিয়ন্ত্রণ তেহরানের হাতে এবং তাদের অনুমতি ছাড়া এখানে কোনো বিকল্প রুট চলবে না। যুদ্ধকালীন সময়ে ইরান এই রুট অবরুদ্ধ করায় বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছিল, যার রাজনৈতিক মাশুল দিতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে। তাই ট্রাম্প চুক্তির দোহাই দিয়ে ফায়দা লুটতে চাইলেও ইরান তার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক টেবিল কার্ড বা আলোচনার হাতিয়ার হাতছাড়া করতে নারাজ। বিশ্লেষকদের মতে মার্কিনীদের এই একতরফা নীতি এবং ইসরায়েলকে লেবানন দখল করে রাখার পরোক্ষ সবুজ সংকেত এই চুক্তিকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। সহিংসতা দিয়ে ইরানকে দমানোর মার্কিন চেষ্টা অতীতেও সফল হয়নি, এবারও হওয়ার সম্ভাবনা কম। 60 দিনের এই সাময়িক সমঝোতা কি শেষ পর্যন্ত টিকবে, নাকি মধ্যপ্রাচ্য দেখবে নতুন কোনো মহাযুদ্ধ? লিওনেল মেসি মাঠে নামলে যেন রেকর্ড। ব্যাপারটা এমন যে রেকর্ড থাকে এলেন 10 এর অপেক্ষায়। যেমনটি হলো গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে 3-1 ব্যবধানের জয়ে আবারও অনন্য ইতিহাস গড়লেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। বদলি হিসেবে নেমে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে তিনি বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল করার রেকর্ড করেন। মাত্র কয়েকদিন আগেই 15 জুন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু সেই চুক্তির মেয়াদ 60 দিন পার হওয়ার আগেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগত জলপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। ডোনাল্ড ট্রাম্প এবং মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত সেই সমঝোতা স্মারক বা MOU এখন সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত হামলার অজুহাত তুলে মার্কিন সামরিক বাহিনী ইরানের দক্ষিণ উপকূলে, বিশেষ করে সিরিক বন্দরের কাছে মিসাইল ও ড্রোন ঘাঁটিতে বিমান হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে চুক্তির মূর্খতাপূর্ণ লঙ্ঘন বলে তেহরানকে হুমকি দেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটনের এই আগ্রাসন আসলে চুক্তির প্রথম অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে সব ধরনের বৈরিতা অবসানের কথা বলা হয়েছিল। মার্কিন এই আগ্রাসনের মুখে হাত গুটিয়ে বসে থাকেনি তেহরান। ইরানের রেভলিউশন 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়ে জায়গা করে নিয়েছেন নকআউট পর্বে। এবার সামনে আরও কঠিন পরীক্ষা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু প্রতিপক্ষের নাম শুনেই ভয় নয়, বরং আত্মবিশ্বাসী ঝরছে কেপ ভার্দের কোচ বুবিস্তের কণ্ঠে। 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে ইতিহাস গড়ে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। এবার সামনে আরো কঠিন পরীক্ষা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু প্রতিপক্ষের নাম শুনেই ভয় নয়, বরং আত্মবিশ্বাসী ঝরছে কেপ ভার্দের কোচ বুবিস্তের কণ্ঠে।
হিউস্টনে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে এইচ গ্রুপের রানার্স আপ হিসেবে শেষ 32 নিশ্চিত করেছে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্রটি। আগামী 4 জুলাই বাংলাদেশ সময় ভোর 4টায় মায়ামিতে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। নকআউট নিশ্চিত হওয়ার পর দেশের পতাকা গায়ে জড়িয়ে সংবাদ সম্মেলনে আসেন বুবিস্তা। সেখানে দৃঢ় কণ্ঠে বলেন, আমাদের কাছে অসম্ভব বলে কিছুই নেই। আমরা যা অর্জন করেছি তা নিয়ে পুরো কেপ ভার্দের গর্ব করা উচিত। 6 লাখেরও কম জনসংখ্যার এই দেশটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশগুলোর একটি। অথচ অভিষেক বিশ্বকাপে 3 ম্যাচে অপরাজিত থেকেছে তারা। এমনকি প্রথম ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে বিশ্বকে চমকে দেয় কেপ ভার্দে। এবার সামনে আর্জেন্টিনা। তবে এই ম্যাচকে শুধু ফুটবল ম্যাচ হিসাবে দেখছেন না বুবিস্তা। তার ভাষায়, আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলতে পারাটাই আমাদের জন্য বিশাল গর্বের। ফলে যাই হোক, এই ম্যাচ আমাদের দেশকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ। শুধু নিজের দেশই নয়, কেপ ভার্দে এখন আফ্রিকা ও বিশ্বের ছোট ছোট দেশগুলোর প্রতিনিধিত্ব করছে বলে মনে করছেন তিনি। বুবিস্তার বিশ্বাস, স্বপ্ন যদি বড় হয় তাহলে ছোট দেশের পরিচয় কোনো বাধা নয়। দলের সাফল্যের রহস্য জানিয়ে দিয়েছেন এই কোচ। তার মতে, লক্ষ্য স্থির রেখে নিষ্ঠা, পরিশ্রম ও বিশ্বাস ধরে রাখলে অসম্ভব একদিন সম্ভব হয়ে ওঠে। অন্যদিকে কেপ ভার্দের মিডফিল্ডার লারোস দুয়ার্তে আর্জেন্টিনার সাথে খেলার আগেই খুশিতে উদযাপন করতে চেয়েছেন। তিনি বলেন, আমি আর্জেন্টিনাকে শুধু টেলিভিশনে দেখেছি। প্রথমে আমরা উদযাপন করব এবং তারপর আর্জেন্টিনার ওপর মনোযোগ দেব। আমরা আগে থেকে জানতাম যে তাদের বিপক্ষে খেলার একটা সম্ভাবনা ছিল। স্বাভাবিকভাবেই আমরা এমন একটি দলের বিপক্ষে খেলতে পছন্দ করব যারা ততটা ভালো নয়। কিন্তু আমরা স্পেনের বিপক্ষে কোনো গোল হজম করিনি এবং ড্র করেছি। এখন দেখার পালা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আরেকটি রূপকথা লিখতে পারেন কিনা ফুটবলের নতুন এই বিষয় কেপ ভার্দে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অন্য একটি দেশের সরকার প্রধানকে অপেক্ষায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 8টি সমঝোতা স্মারক এবং 3টি চুক্তি সই হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অন্য একটি দেশের সরকার প্রধানকে অপেক্ষায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 8টি সমঝোতা স্মারক বা MOU এবং 3টি চুক্তি সই হয়েছে। এর মধ্যে মোংলা বন্দর এবং চট্টগ্রামের আনোয়ারায় চীনা বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চুক্তিও রয়েছে। এছাড়া তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতায় সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে। ডক্টর খলিলুর রহমান আরও বলেন, চীন কুনমিং থেকে বাংলাদেশ হয়ে মিয়ানমার পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ব্রিফিংয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরেও বাংলাদেশ ফার্স্ট নীতির ইতিবাচক প্রতিফলন দেখা গেছে। মালয়েশিয়া সরকারের প্রকাশিত ভিডিওতে দেশটির প্রধানমন্ত্রী ও তারেক রহমানের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়া সফরে সন্ত্রাসবাদ প্রতিরোধ ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ে 2টি নোট অব ভার্বাল সই হয়েছে। পাশাপাশি 2027 সালের মধ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA সম্পন্ন করার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ। তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের নীতিগত প্রশ্নে বাংলাদেশ ও মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে। পাকিস্তানের করাচি থেকে 11 সদস্যের একটি পরিবার গত বৃহস্পতিবার বাংলাদেশে ঘুরতে আসে। ঢাকায় একদিন অবস্থানের পর শনিবার ভোরে 2টি গাড়িতে করে তারা কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দেন। সকাল 8:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় জাইতুন রেস্তোরাঁয় যাত্রা বিরতি দিয়ে তারা নাস্তা করেন। বিরতি শেষে আবার যাত্রা শুরু করলেও ভুলে হোটেলে ফেলে যান 2 বছর বয়সী একটি শিশুকে।
বাংলাদেশে বেড়াতে আসা পাকিস্তানি এক পরিবার ভুলবশত কুমিল্লার একটি রেস্টুরেন্টে তাদের শিশুকন্যা নাফিজাকে রেখে চলে যান। পরে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের তৎপরতায় 1.5 থেকে 2 বছর বয়সী শিশু নাফিজাকে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়। শনিবার দুপুর 2:45টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মুস্তাফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় শিশুটিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পাকিস্তান থেকে বাংলাদেশে বেড়াতে আসা পরিবারটি শনিবার সকালে 2টি গাড়িতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে জাইতুন রেস্টুরেন্টের নাস্তা শেষে যাত্রা শুরু করলে ভুল বুঝাবুঝিতে শিশুটির বাবা মা মনে করেন নাফিজা দাদা দাদুর গাড়িতে রয়েছে, আর দাদা দাদুর ধারণা ছিল সে বাবা মায়ের গাড়িতে উঠেছে। এ কারণে শিশুটি রেস্টুরেন্টে থেকে যায়। পরে চট্টগ্রামের কর্ণফুলী টানেল এলাকায় পৌঁছে শিশুটিকে না পেয়ে পরিবারটি বিষয়টি বুঝতে পারে এবং দ্রুত কুমিল্লায় ফিরে আসে। এদিকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ শিশুটিকে একা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে উপজেলা সমাজসেবা অফিস পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করলে প্রশাসনের মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাজধানী ঢাকা সহ দেশের 12টি জেলার জন্য ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদী বন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। রোববার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। রাজধানী ঢাকা সহ দেশের 12 জেলার জন্য ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদী বন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। রোববার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে খোলা নদীপথ, উপকূলীয় অঞ্চল এবং নিচু এলাকায় বসবাসকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে বর্ষা মৌসুমে উষ্ণ ও আর্দ্র বায়ুর প্রবাহ সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে স্থানীয়ভাবে বজ্রঝড় তৈরি হওয়া স্বাভাবিক ঘটনা। তবে ঝড়ের গতিবেগ 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে নৌযান ও নদী পথে চলাচলকারীদের জন্য বাড়তি সতর্কতা জরুরি হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ভোর 4টা থেকে দুপুর 1টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া ছোট নৌযান নদীতে না নামানো এবং বজ্রপাতের সময় খোলা আকাশে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বর্ষাকালে এমন আবহাওয়া পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলাই নিরাপদ থাকার সবচেয়ে কার্যকর উপায়। দেশের বাজারে সবশেষ সমন্বয়ে সোনা ও রূপার দাম 5,482 টাকা ও 175 টাকা বাড়ানো হয়েছে। রোববার সোনা ও রূপা বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে। গতকাল শনিবার সকালে সোনা ও রূপার দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে ভ্যাট সহ প্রতি ভরি 22 ক্যারেটের সোনার দাম 2,28,556 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,18,292 টাকা। দেশের বাজারে সবশেষ সমন্বয়ে সোনা ও রূপার দাম যথাক্রমে 5,482 টাকা ও 175 টাকা বাড়ানো হয়েছে। রবিবার সোনা ও রূপা বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে। গতকাল শনিবার সকালে সোনা ও রূপার দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস।
সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে ভ্যাট সহ প্রতি ভরি 22 ক্যারেটের সোনার দাম 2,28,556 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,18,292 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,87,440 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,53,148 টাকায় বেচাকেনা হচ্ছে। এছাড়া 22 ক্যারেটের 1 ভরি রূপা বিক্রি হচ্ছে 4,666 টাকায়, 21 ক্যারেটের প্রতি ভরি 4,432 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 3,791 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা 2,858 টাকায় বেচা কেনা হচ্ছে। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রূপার অলংকারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমিতে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা করেছেন, খেলোয়াড়দের জন্য চালু থাকা ক্রীড়া কার্ডের সংখ্যা 300 থেকে বাড়িয়ে 500 টাকা করা হবে। অনুষ্ঠানে দেশ বিদেশে কৃতিত্ব অর্জনকারী 13 জন আনসার সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিমন্ত্রী জানান, দেশের ফুটবলকে এগিয়ে নিতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। সংবর্ধনা শেষে তিনি জাতীয় পুরুষ নবম বেসবল চ্যাম্পিয়নশিপ 2026-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ দল। ক্রীড়া ভাতার আওতায় আমরা অন্তর্ভুক্ত করেছি, তাদেরকে ক্রীড়া কার্ডও প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে আমরা আরো 200 জন ক্রীড়াবিদকে, জাতীয় ক্রীড়াবিদ যারা বাংলাদেশকে বর্তমানে রিপ্রেজেন্ট করছে, সর্বমোট 500 জন ক্রীড়াবিদকে কিন্তু আমরা ক্রীড়া ভাতার আওতায় এনে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা প্রদান করবো ইনশাআল্লাহ। তো আমরা আশা করি যে এই যে পেশাগত যে স্বীকৃতি আমরা সরকার প্রদান করেছে, এবং আমার মনে হয় যে তৃণমূল থেকে এখনই কিন্তু নক করছে অনেক খেলোয়াড়দেরকে যে আরো সেই ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত হতে চায়। সো এটি একটি কম্পিটিশন আমার কাছে মনে হয়েছে যে অনেক বেড়ে গেছে। সো আমরা হোপফুলি যে আমরা তৃণমূল পর্যায় থেকে যেভাবে খেলাধুলাকে প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে, পেশাদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছি, সেটার ফল ইনশাল্লাহ ভবিষ্যতে শুধু আনসার ভিডিপি না, আমাদের অন্যান্য বাহিনী বা অন্যান্য যারা ক্রীড়াবিদ রয়েছেন, অ্যাথলেট রয়েছেন, সকলেই যাতে এই সমান সুযোগটি পাবেন। গাইবান্ধা সরকারি কলেজে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল ও প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজের নতুন বিজ্ঞান ভবনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরীক্ষায় পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক উপাংশু বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। শেষে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয় এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। আমি চাইবো আমার কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে দুর্বল হবে, তারা এখন কেমন না। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, সেলফ ট্রাস্ট ইজ দ্য বেস্ট ট্রাস্ট। গাইবান্ধায় বোয়ালি ইউনিয়নে সেফটি ট্যাঙ্কিতে পড়ে যাওয়া একটি গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার সকালে দক্ষিণ হরিণ সিংহা গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, কৃষক হিরো মিয়ার বাড়ির সেফটি ট্যাঙ্কির স্ল্যাব ভেঙে গরুটির ভেতরে পড়ে যায়। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্টেশন অফিসার রিফাত আল মামুনের নেতৃত্বে কর্মীরা আধুনিক পদ্ধতিতে ট্যাঙ্কিতে পানি পূর্ণ করে গরুটিকে ভাসিয়ে তুলে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। মাত্র 15 মিনিটের প্রচেষ্টায় গরুটিকে জীবিত উদ্ধার করায় স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশংসা করেছেন। গাইবান্ধা শহরের পুরাতন বাজারে আজ বিকেলে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অনুমোদনহীন আচার বিক্রির প্রমাণ পাওয়ার 3টি মুদি দোকানকে 6,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের সতর্ক করে বলেন,
জনস্বাস্থ্য সুরক্ষায় মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ সময় জেলা প্রশাসনের সদস্য ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জে শ্রীনগরে পুলিশের সাথে ধস্তাধস্তি করে হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা সাব্বির শেখকে 3 ঘন্টা পর পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বীরতারা ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি সাব্বির শেখকে গ্রেপ্তারের পর তার স্বজন ও স্থানীয় পুলিশের সাথে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে 3 ঘন্টার প্রচেষ্টায় তাকে পুনরায় গ্রেপ্তার করে। শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ছিল আজকের আন্তর্জাতিক সব খবরগুলো। সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের মূলে আঘাত, কুয়েত ও বাহরাইনে 8টি মার্কিন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান। ভেঙে পড়ার মুখে ট্রাম্প, পেজেশকিয়ানের সমঝোতা, ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান, উত্তপ্ত হরমুজ প্রণালী। জর্ডানের বিপক্ষে মেসির অনন্য ইতিহাস, বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোলের বিশ্ব রেকর্ড। বিশ্বকাপের নতুন রূপকথা, ডেবিউতেই নকআউট কেপ ভার্দে, রাউন্ড অফ 32-এ মেসিদের আর্জেন্টিনার মুখোমুখি ব্লু শার্ক। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায়, 8 সমঝোতা স্মারক ও 3 চুক্তি স্বাক্ষর, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকাগামী যাত্রাপথে বিপত্তি, কুমিল্লায় হোটেলে শিশু সন্তানকে ফেলে গেল করাচির পরিবার। 12 জেলায় ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে 1 নম্বর সংকেত জারি। এবং দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড, ভরি প্রতি দাম বেড়ে 2,28,556 টাকা।